আমার চ্যানেলে চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে লেখক পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন গল্পটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, শুরু করছি, তোমরা বইটা দেখো। বাঘা যতীন, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। দস্যি ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গড়ুই নদীতে স্নান করতে। কি শীত, কি বর্ষা, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে, আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব সুপটু সাঁতারুর মতো মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যান। এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। তুচ্ছ করতে। তাহলে দেখো, দস্যি ছেলে জ্যোতি সারাদিন কি অপেক্ষা করে? জ্যোতি অপেক্ষা করে থাকে দিনের শেষে মা কখন তাকে গড়ুই নদীতে স্নান করতে নিয়ে যাবে। বুঝেছ? এবার বলো তো, জ্যোতি একমাত্র ছেলেকে জ্যোতির মা কোথায় ছুঁড়ে ফেলে দেন? জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দেন। কেন ফেলে দেন বলো তো? সুপটু সাঁতারুর হওয়ার জন্য, যাতে করে জ্যোতি ভালো সাঁতার শিখতে পারে। বুঝেছ? এবার পরেরটুকু বলি। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে শোয় আর শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প। রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে। তেমনি প্রহ্লাদের গল্পে চৈতন্য, নানক, কবীরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে। ভীষণ তার রাগ আর দুঃখ হয় ইংরেজের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে। আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব, বলতে বলতে ঘুমের দেশে চলে যায় জ্যোতি। বলো তো এবার, রাতের বেলা মায়ের কোলের কাছে শুয়ে জ্যোতি কি শোনে? শোনে রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প। রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের বীরত্বের কাহিনী। এরা এক একজন মস্ত মস্ত বীর। বুঝেছ তো? আবার দেখো, তার মন কখন দুঃখে ভরে ওঠে? যখন শোনে ইংরেজদের হাতে দেশের লোক কষ্ট পাচ্ছে, সেই শুনে তেমনি রাগ হয়। আর তখন কি বলে জ্যোতি? তখন জ্যোতি বলে, আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেব। বলতে বলতেই জ্যোতি ঘুমিয়ে যায়। ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। গট্টিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়। দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির। নমামা অনাথের ছিল নানা রকম কসরতের অভ্যাস, আর ঘোড়ায় চড়া, শিকার, দৌড়, ঝাঁপ প্রভৃতিতে তার ভারী দখল। জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাগরের মামার সাদা ঘোড়া সুন্দরীর পিঠে সওয়ার হয়ে প্রায় উধাও হয়ে যায় জ্যোতি। তাহলে বলো তো, ভোরবেলা ঘুম ভাঙতেই জ্যোতি কোথায় যায়? জ্যোতি মামার সঙ্গে যায় কুস্তির আখড়ায় কুস্তি শিখতে। সেখানে কে এসে তালিম দেয়?
সেখানে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয়। সেই ওস্তাদের বাড়ি কোথায়? গট্টিয়া গ্রামে। দেখতে দেখতে জ্যোতির চেহারা কেমন হলো? দেখতে দেখতে জ্যোতির খাসা তাগড়া চেহারা হলো। আচ্ছা বলো তো, নমামার নাম কি ছিল? তার কিসের অভ্যাস ছিল? নমামার নাম ছিল অনাথ। তার ছিল কসরতের অভ্যাস, ঘোড়ায় চড়া, শিকার করা, দৌড় ঝাঁপ প্রভৃতিতে ভারী দখল, বুঝেছ? আর জ্যোতি কি ছিল? সেই মামার প্রিয় সাগরেদ, মানে সঙ্গী। আর মামার সাদা ঘোড়ার নাম কি ছিল বলো তো? মামার সাদা ঘোড়ার নাম ছিল সুন্দরী। আর সেই সুন্দরীর পিঠে চড়ে জ্যোতি কী করতো জানো? প্রায় উধাও হয়ে চলে যেত, কোথায় কোথায় বেড়াতে চলে যেত। দেখো, মাঝে মাঝে শিলাইদহ থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে। লাগাম ছাড়াই তার পিঠে চেপে 9 বছরের জ্যোতি গ্রামের কাদা মাঠ পার হয়ে সেই সাঁতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে যায়। তাহলে শিয়ালদহ থেকে, শিলাইদহ থেকে মাঝে মাঝে কে আসতেন? রবি ঠাকুরের ভাইপো। তার নাম কি? সুরেন। সেই সুরেন কি করতে আসতেন? মামার ঘোড়াটাকে ধার নিতে আসতেন। এসে দেখতেন যে মামা আছেন, ঘোড়া নেই। তখন হাসি মুখে প্রশ্ন করতেন মামাকে, জ্যোতি বুঝি বেড়াতে গেছে? শেষে মামা কি করলেন বলো তো? জ্যোতির ঘোড়া চড়তে অত শখ দেখে মামা কি কিনে দিলেন জ্যোতিকে? একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। হ্যাঁ, সেই লাগাম ছাড়াই, লাগাম ধরতে হয় জানো তো ঘোড়ার, যেটা সেই লাগাম ছাড়াই জ্যোতি কী করতো? সেই টাট্টু ঘোড়ার পিঠে চড়ে গ্রামের কাদা মাঠ পার হয়ে কোথায় যাওয়ার স্বপ্ন দেখতো? সাঁতারার দুর্গে। ঠিক আছে, এবার পরেরটুকু। এমন সময়ে বড় মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খাঁ, চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি। লাঠি ছোড়া, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ সে। ফেরাজের জন্য বড় মামা একটা আলাদা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে, আর তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলার শিক্ষার ভার। তাহলে বলো তো, বড় মামার সঙ্গে কে এলেন একদিন? ফেরাজ খাঁ। তিনি কি হয়ে এলেন? চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে। তার বাড়ি কোথায়? ফেরাজের বাড়ি কোথায়? ফেরাজের বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। ফেরাজ কিসে দক্ষ? লাঠি ছোড়া, তলোয়ার, বন্দুক চালাতে অতি দক্ষ। ফেরাজকে কোথায় থাকতে দেয়া হলো? ফেরাজকে বড় মামা চণ্ডী মণ্ডপের ওধারে একটা ঘরে থাকতে দিলেন। আর তার হাতে কিসের ভার দিলেন? তার হাতে বাড়ির ছেলেদের খেলাধুলো শিক্ষার ভার দিলেন। কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের। ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটুজ্জে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ফেরাজের কাছে জ্যোতির খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, অর্থাৎ ভয় পায় না। মারতেও তারা পিছপা নয়, অর্থাৎ মারতেও পিছিয়ে যায় না।
তাহলে ফেরাজ কে ছিলেন? একজন আফ্রিদি ছিল। আর কি বলা হতো, রবি ঠাকুর একটা গল্প লিখেছিলেন, কাবুলিওয়ালা গল্প। তা কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই বুঝি রবি ঠাকুর সেই কাবুলিওয়ালা গল্পটি লেখার প্রেরণা পেয়েছিলেন। আচ্ছা, আর ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যে বাড়ির কতদিনের সম্পর্ক ছিল? 3-4 পুরুষের সম্পর্ক। রবি ঠাকুর কে ছিলেন? বড় মামার সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল? বড় মামার নাম ছিল বসন্ত কুমার। সেই বড় মামা একজন কি ছিলেন? উকিল ছিলেন। বড় মামার মক্কেল ছিলেন আর বন্ধু ছিলেন এই রবি ঠাকুর, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? ফেরাজের তারপর বলছে ফেরাজের কাছে কি খবর পেল জ্যোতি? যে শত অত্যাচারেও ওই ফেরাজের মুলুকে কেউ ইংরেজদের রাজা বলে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। আর এই স্বাধীনতাকে তারা, স্বাধীনতার জন্যে তারা মরতেও ভয় পায় না, পিছিয়ে যেতেও ভয় পায় না, মারতে পিছিয়ে যেতেও ভয় পায় না। গ্রামের পাঠ এবার শেষ হলো জ্যোতির। বড় মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার স্কুলে। তখন বড় মামা ওখানে ওকালতি করেন। পড়াশোনায় কিন্তু জ্যোতির মাথা খুব সাপ, মানে খুব পরিষ্কার। দুষ্টু বুদ্ধিতেও সে দড়। কদিনের মধ্যে স্কুলের দামাল ছেলেদের সে পাণ্ডা হয়ে উঠল। কিন্তু দুষ্টুমির মধ্যে একটু শয়তানির ছোঁয়া নেই। স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে, গন্ধে মেতে উঠেছে সবার মন। যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সহপাঠীদের কারোর সাহস হচ্ছে না যে এক হাতটা কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতির মগজে খেলে গেল একটা নতুন মতলব। তাহলে কি হলো? বড় মামা জ্যোতিকে নিয়ে গিয়ে ভর্তি করালেন কোথায়? কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে। কারণ সুবিধা, বড় মামা ওখানে কি করতেন? ওখানকার কোর্টেই ওকালতি করতেন। পড়াশোনায় জ্যোতির মাথা কেমন? জ্যোতির মাথা খুব সাপ। সাপ মানে হচ্ছে পরিষ্কার। আর দুষ্টু বুদ্ধিতেও দড়, অর্থাৎ শক্তপোক্ত, খুব দুষ্টুমি করতো, বুঝেছে তো? আর সেই জন্যই কি হলো, স্কুলের যে দামাল ছেলেগুলো তাদের পাণ্ডা হয়ে উঠলো, অর্থাৎ তাদের দলপতি হয়ে উঠলো। জ্যোতি কিন্তু দুষ্টু, কিন্তু সেই দুষ্টুমির মধ্যে ছিল না শয়তানির ছোঁয়া, একটুও শয়তানি ছিল না। একদিন কি হলো জানো? স্কুলের বাগানে কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছে কাঁঠাল পেকেছে, একটা বড় কাঁঠাল পেকেছে। আর কাঁঠালের গন্ধে জানো তো চারদিক মোমো করছে। সেই সঙ্গে ছেলেপিলের মনও মেতে উঠেছে। খুব ইচ্ছে করছে ওদের কাঁঠাল পেড়ে খায়, কিন্তু কারো সাহস হচ্ছে না যে কাঁঠাল পেড়ে খাবার। তাই দেখে জ্যোতির মগজে, অর্থাৎ মাথায় একটা নতুন মতলব খেলে গেল। বুঝেছ? মানে নতুন আইডিয়া এসে গেল। কি সেই ধারণাটা? এই আজ স্কুল ভাঙলেই চলে যাস না, মজা করা যাবে সবাই মিলে। চুপি চুপি সবার কানে কানে সেই কথাটা রটিয়ে দিল। স্কুল ভাঙলো। বন্ধুদের 2-3 জনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহা ফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি। পরের দিন হেডমাস্টারের কাছে নালিশ গেল। কে কাঁঠাল চুরি করেছ? ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন। কেউই অপরাধ স্বীকার করতে নারাজ, মানে অপরাধ করেছে কেউই স্বীকার করছে না। তাই দেখে জ্যোতি কবুল করলো, অর্থাৎ জ্যোতি স্বীকার করলো।
কী স্বীকার করলো? সে একাই এই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি করা বলে সে মানতে পারে না। জ্যোতির সত্যি কথা বলার সাহস আর যুক্তির ধরন দেখে হেডমাস্টার মশাই হাসি চেপে ধমক দিলেন, আর এমন করো না। সবাই রেহাই পেল। তাহলে কি হলো বলো তো? সেদিন স্কুল ভাঙলে যাতে কেউ না চলে যায় সেজন্য জ্যোতি সব বন্ধুদের কানে কানে চুপি চুপি বলে দিল। এবার যখন স্কুল ভাঙলো অর্থাৎ শেষ হলো, জ্যোতি বন্ধুদের নিয়ে কয়েকটা পাকা পাকা কাঁঠাল পেড়ে মহাপূর্তিতে খেয়ে নিল সকলে মিলে। পরদিন কি হলো? হেডমাস্টারমশাইয়ের কাছে নালিশ গেল। হেডমাস্টারমশাই কি করলেন? ক্লাসে ক্লাসে গিয়ে জানতে চাইলেন যে কে কাঁঠাল চুরি করেছে। সকলে কি করলো? কেউ অপরাধ স্বীকার করলো না। কিন্তু জ্যোতি কি করলো? জ্যোতি কবুল করলো, অর্থাৎ স্বীকার করলো যে সে একাই এই কাঁঠাল পেড়েছে এবং তাদের বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। আর জ্যোতি মাস্টারমশাইকে কি যুক্তি দেখালেন? জ্যোতি মাস্টারমশাইকে বলল যে এটা তো আমাদের স্কুলের গাছেরই ফল, সুতরাং ওগুলো পেড়ে খাওয়াকে তো চুরি করা বলে না স্যার। জ্যোতির এই সত্যি কথা বলার ধরন দেখে মাস্টারমশাই কি করলেন? মনে মনে তারিফ করলেন যে সত্যি ছেলেটার বুদ্ধি আছে তো। কিন্তু যাতে সেই ভাবটা কেউ বুঝতে না পারে সেই জন্যে হেডমাস্টারমশাই হাসি চেপে ধমক দিলেন। কি বললেন? আর এমন করো না। তাতে কী হলো? সবাই রেহাই পেল। উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতেই নিজে থেকে হেডমাস্টারমশাই কী করলেন? মালি দিয়ে ভালো ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদেরকে পিকনিক লাগিয়ে দিলেন। কি মজার বিষয় বলো তো? মালি কাকে বলে? যে বাগান দেখাশোনা করে তাকে মালি বলে। আজ তাহলে এতদূর পর্যন্তই থাকুক, পরের দিন আবার বাকিটুকু পড়িয়ে দেব। কেমন? সব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি আসি, টাটা।